প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশে বিদেশে আপনারা যে যেখানে আছেন সবাইকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আমাদের অনুষ্ঠানের নাম হচ্ছে ভিন্ন মাত্রা। আমরা এই অনুষ্ঠানটিতে মূলত তরুণ প্রজন্মের ভাবনাগুলোকে তুলে ধরার চেষ্টা করি। আমাদের বাংলাদেশের ঐতিহ্য, ইতিহাস এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে তরুণ প্রজন্ম কি ভাবছে সেই জিনিসগুলোকে আমরা সামনে নিয়ে আসি। তেমনি আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং স্বাধীনতার ঘোষক। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাংলাদেশে গত কয়েক মাস ধরে একটি আলোচনা বেশ চাউর হয়ে উঠেছে। সেটি হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং শেখ মুজিবুর রহমানের কি ভূমিকা ছিল এই জিনিসগুলি নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে। বিশেষ করে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান গত কয়েক মাস আগে দুটি বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যের পরে আমরা লক্ষ্য করেছি যে সোশ্যাল মিডিয়াগুলি থেকে শুরু করে ফেসবুক, টুইটার যেগুলি আছে সব জায়গাতে একটি আলোচনার ঝড় বয়ে যাচ্ছে। তারেক রহমানের এই বক্তব্যতে তিনি যা বলেছেন, মূলত তিনি বলেছেন যে শেখ মুজিবুর ছিলেন বাংলাদেশের প্রথম অবৈধ প্রধানমন্ত্রী। তিনি এও বলেছেন জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি। তিনি এও বলেছেন যে শেখ মুজিবুর রহমান অবৈধ পাসপোর্ট নিয়ে বাংলাদেশে প্রবেশ করেছিলেন। এবং তারেক রহমানের বক্তব্যে তিনি আরও বলেছেন যে 7ই মার্চ অথবা 25শে মার্চ শেখ মুজিব কখনো স্বাধীনতার ঘোষণা দেননি এবং স্বাধীনতার ঘোষণা দিতে চানওনি। সুতরাং এই যে বিষয়গুলি আছে এই বিষয়গুলি নিয়ে আমাদের তরুণ প্রজন্ম কি ভাবছে, যেমন আমাদের এখানে প্যানেলে যারা উপস্থিত রয়েছেন বিভিন্ন ইউনিভার্সিটির স্টুডেন্টরা এখানে আছেন, তারা কি ভাবছে এই জিনিসগুলি নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার শুরুতেই আমি পরিচয় করে দিচ্ছি আমার সর্বডানে যিনি রয়েছেন জনাব আশিক ইসলাম। তিনি অ্যাকাউন্টিং অ্যান্ড ফাইন্যান্স বিষয়ে পড়াশোনা করছেন এভারডিন ইউনিভার্সিটিতে। তারপরে আছেন ফাহমিদা মজিদ, তিনি এডুকেশন স্টাডিজে পড়াশোনা করছেন ইউনিভার্সিটি অফ বেডফোর্ডশায়ার। আমার সর্ববামে রয়েছেন জাহিদ হোসেন গাজী, তিনি MBA করছেন। এবং তারপরে রয়েছেন শেখ নাসিরুদ্দিন, তিনি আইন বিষয়ে পড়াশোনা করছেন ইউনিভার্সিটি অফ লন্ডনে। সো এখন আমরা আলোচনা শুরু করার প্রাক্কালে আমি যে কথাটি বলতে চাই যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাটি দিয়েছেন এটি এখন প্রতিষ্ঠিত। কেউ বলেন যে জিয়াউর রহমান নিজ হাতে স্বাধীনতার ঘোষণাটি লিখে নিজ উদ্যোগে দিয়েছিলেন, আবার কেউ বলছে যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাটি দিয়েছিলেন শেখ মুজিবের পক্ষে। আসলে দুটি ব্যাপারই সত্য। ইতিহাস বিশ্লেষণে দেখা যায় যে জিয়াউর রহমান নিজ উদ্যোগে নিজের হাতে লিখে স্বপ্রণোদিত হয়ে স্বাধীনতার ঘোষণাটি দিয়েছিলেন। সুতরাং জিয়াউর রহমান যে স্বাধীনতার ঘোষণাটি দিয়েছিলেন এটি নিয়ে এখন তেমন কোনো বিতর্ক নেই। এখন বিতর্ক যেখানে ঘুরপাক খাচ্ছে সেটি হচ্ছে জিয়াউর রহমান ছিলেন প্রথম প্রেসিডেন্ট। কেননা আমরা কিছুদিন আগেও দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের একজন শীর্ষস্থানীয় নেতা জনাব সুরঞ্জিত সেনগুপ্ত তার একটি বক্তব্যে তিনি বলেছেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণাটি দিয়েছিলেন এটি মেনে নেওয়া যায়, কিন্তু জিয়াউর রহমান প্রথম রাষ্ট্রপতি এটি মেনে নেওয়া যায় না। সো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব। প্রথমেই আমি চলে যাব জনাব জাহিদ হোসেন গাজীর কাছে। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, তারেক রহমান সম্প্রতি তার বক্তব্যে যে জিনিসটিকে সামনে তুলে নিয়ে এসেছেন যে জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, এই বিষয়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? একজন তরুণ প্রজন্মের একজন হয়ে আপনি কিভাবে দেখছেন? তারেক রহমান যেটা উল্লেখ করেছেন, যদিও প্রথমে কিন্তু আমরা তরুণ প্রজন্মও কিন্তু কনফিউশন ছিল আমাদের ভিতর যে আসলে এতদিন পরে কেন তাকে রাষ্ট্রপ্রধান বলা হইলো। কিন্তু যখন আমরা বইগুলো রেফারেন্সগুলো দেখলাম তখন দেখি যে আমাদের কাছে যেসব রেফারেন্স এবং মুক্তিযুদ্ধ বিষয়ক যে বই এবং দেশি বিদেশি পত্রপত্রিকা তা সেখানে কিন্তু আমরা দেখতে পাই তিনি নিজেকে হেড অফ দ্য স্টেট বলে স্বাধীনতার ঘোষণা দেন। তো আসলে এটা তো আসলে বিতর্কর বিষয় নয়। আমরা যদি আপনাকে কিছু রেফারেন্স দেখাই তাহলে আপনি বুঝতে পারেন। আমি এখানে অনেকগুলো বই কালেকশন করছি, যেহেতু আমি আগে থেকেই আমাকে জানা হয়েছে বিষয়টা ইতিহাস ভিত্তিক। তো আমার কাছে দেখেন কিছু বই আছে, আমি আপনাকে দেখাতে চাই। এই বইটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র, যেটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে আপনার প্রকাশিত, যেটার ভেতর তৎকালীন সময় জিয়াউর রহমানের যে ঘোষণাটা ছিল সেটা কিন্তু স্পষ্টভাবে উল্লেখ আছে। এখন আমরা যদি দেখি যে কিভাবে এখানে উল্লেখ করেছেন এবং জিয়াউর রহমান কি লিখেছিলেন, তাহলে আমরা দেখতে পাই, আপনি দেখবেন এখানে বইটিতে আছে। এই বইটিতে আমি আপনাকে যেভাবে ঘোষণাটি আসছে এটা আমি আপনাকে হুবহু পড়ে শোনাচ্ছি। এখানে লিখেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমি মেজর জিয়াউর রহমান
বাংলাদেশের প্রভিশনাল প্রেসিডেন্ট ও আর্মি চিফ হিসেবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি। এখন বিষয়টা আপনি কিন্তু লক্ষ্য করবেন, তিনি কিন্তু প্রথমে বলেছেন বাংলাদেশের প্রভিশনাল প্রেসিডেন্ট এবং আর্মি চিফ হিসেবে তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করছেন। তিনি কিন্তু শুধু ঘোষণা করার জন্যই কিন্তু স্বাধীনতার ঘোষণা দেননি, এটা খুবই লক্ষণীয় বিষয়। এবং পরবর্তীতে তিনি বলতেছেন, এবং যুদ্ধে অংশগ্রহণের জন্য সবাইকে আবেদন জানাচ্ছি, বাংলাদেশ স্বাধীন, আমরা স্বাধীনতা যুদ্ধে নেমেছি, আমাদের আপনারা যে যা পারেন সামর্থ্য অনুযায়ী অস্ত্র নিয়ে বেরিয়ে পড়েন, আমাদের যুদ্ধ করতে হবে এবং পাকিস্তানি বাহিনীকে দেশ ছাড়া করতে হবে, ইনশাআল্লাহ বিজয় আমাদের নিশ্চিত। এখন আমি যদি আপনাকে বলি, এটা একটা বাংলাদেশের দলিলপত্র, যেটা বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় থেকেই প্রকাশিত বা সম্পাদিত আপনি বলেন। এখন আপনি বলেন, আমরা তো যুদ্ধ দেখিনি, আমার সে তখন জন্ম হয়নি, হয়তো আপনারও জন্ম হয়নি বা আমাদের কারোরই জন্ম হয়নি, হয়তো আমার জন্য হয়নি তখন। হ্যাঁ, আমাদের কারোরই জন্ম হয়নি। তো এখন আপনি যদি এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্র যেটা যদি আপনি অস্বীকার করেন, তাহলে আলটিমেটলি কি হয়? আমাদেরকে বাংলাদেশকেই অস্বীকার করতে হয়। তো এখানে তো ডিনাই করার কিছু নাই। আমি আপনাকে আরো কিছু রেফারেন্স দেখাইতে পারি। দেখেন, আমার কাছে আসলে অনেক বই আছে, হয়তো সময়ের স্বল্পতার জন্য আপনাকে সব দেখানো সম্ভব হবে না। এই বইটার নাম এ টল অফ মিলিয়ন্স, আপনিও দেখতে পারেন। এখানেও কিন্তু মিস্টার রফিকুল ইসলাম, যিনি কিন্তু একজন 1 নম্বর সেক্টর কমান্ডার ছিলেন এবং পরবর্তীতে আওয়ামী লীগ সরকারেরই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি কাজ করেছেন। তো দিস নট এ জোক। এবং এটা আসছে কিন্তু তৎকালে যারা যুদ্ধের সপক্ষে শক্তি হিসাবে দাবি করে এবং যে বিতর্ক সৃষ্টি করতেছে ইতিহাস নিয়ে, আওয়ামী লীগের ছিলেন, হ্যাঁ, তিনি কিন্তু লিখেছেন এবং তিনার লেখা বইতেও কিন্তু একইভাবে আসছে। আপনি যদি দেখেন মইনুল হাসানের মূলধারা 71, আমার কাছে কিছু বই আছে, হয়তো সবগুলো পড়ে আপনাকে আমি শোনাতে পারবো না, কিন্তু আপনি দেখতে পারেন এই বইগুলোতে তারা কি লিখেছে। এই মইনুল হাসান তিনি কিন্তু তৎকালীন শেখ মুজিবুর রহমানের খুবই বিশ্বস্ত তাজউদ্দিন আহমেদ তারই রাজনৈতিক সচিব ছিলেন। আমি যদি আপনাকে পড়ে দেখাই, এই বইটাতে তিনি বইটিতে কি লিখেছেন, দর্শকের সুবিধার্থে আমি আপনাকে দেখাই এই বইটিতে তিনি কি লিখেছেন। তিনি লিখছেন, 27 মার্চ সন্ধ্যায় 8 ইবির বিদ্রোহী নেতা মেজর জিয়াউর রহমান বাংলাদেশকে স্বাধীনতা বলে ঘোষণা করেন। মেজর জিয়া তার প্রথম বক্তৃতায় নিজেকে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করলেও পরদিন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের পরামর্শক্রমে তিনি শেখ মুজিবের নির্দেশে মুক্তিযুদ্ধ অবতীর্ণ হওয়ার কথা প্রকাশ করেন। কিন্তু এখানে তিনি কিন্তু লিখতেছেন, কিন্তু মেজর জিয়া নিজেকে রাষ্ট্রপ্রধান হিসেবে আগেকার ঘোষণা সংশোধন করেননি। তো অর্থাৎ তাকে একবার বলা হয়েছিল যে আপনি রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা না করতে, কিন্তু তিনি সেটা বলবৎ রেখেছেন। তিনি বাংলাদেশের মুক্তিকামী মানুষের সুবিধার্থে যাতে পরবর্তীতে এটা ইন্টারনাল আর্মি মিউটিনিটি না হয়, সেজন্য তাদের কথা মেনে শেখ মুজিব অন দা বিহাফ অফ শেখ মুজিবের কথা বলছেন, কিন্তু তিনি কিন্তু নিজেকে হেড অফ দ্য স্টেটটা কিন্তু সংশোধন করেননি। তো আমরা যদি এগুলো পর্যালোচনা করি, তাহলে আপনি দেখবেন আমাদের কাছে এটা সুস্পষ্ট যে মেজর জিয়াউর রহমান তিনি কিন্তু বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। এখন আপনি এটা ডিনাই করার কিছু নেই। দেখেন, এই রেফারেন্সটা আমি আপনাকে জনাব তারেক রহমানের বইতে কিভাবে আসছে আমি আপনাকে দেখাই। তিনি বলতেছেন, মুক্তিযুদ্ধের 3 নম্বর সেক্টর কমান্ডার মেজর কে এম শফিউল্লাহ তার বাংলাদেশ অ্যাট ওয়ার বইতে তিনি লিখেছেন, মেজর জিয়া 25 মার্চ রাত্রিতে পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে সদল বলে বিদ্রোহ ঘোষণা করেন। তার কমান্ডিং অফিসার জানজুয়া ও অন্যান্যদের প্রথমে গ্রেফতার এবং পরে হত্যা করে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। পরে 26 মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে পাকিস্তানের সামরিক বাহিনীর মোকাবেলার জন্য সবাইকে আহ্বান জানান। এতে তিনি নিজেকে রাষ্ট্রপ্রধান হিসেবে ঘোষণা করেন। এটা বলেছেন কে এম শফিউল্লাহ। এখন আপনি দেখেন, কে এম শফিউল্লাহ তো একজন সেক্টর কমান্ডার ছিলেন, তিনি একজন অন্যতম সেক্টর কমান্ডার ছিলেন এবং শেখ মুজিবুর সরকারের প্রথম সরকারের শেখ মুজিবুর রহমান যে প্রথম সরকার গঠন করে সেখানে প্রথম আর্মি চিফ উনি ছিলেন। তো আপনি যদি এই ইনাদের মতো ব্যক্তিবর্গের কথা যদি আপনি ডিনাই করেন, কারণ আপনার তো আর কোন ইতিহাস তাহলে আপনি দেখবেন, কারণ তারা স্বয়ং নিজে মুক্তিযোদ্ধা করেছেন এবং তারা মুক্তিযুদ্ধের সংগঠক। তা আমাদের তো তাদের ইতিহাসই নিতে হবে আমাদেরকে। তরুণ প্রজন্ম তো নিজে লিখে দিবে না। আর জনাব তারেক রহমান কিন্তু তার নিজের মন গড়া কিছু বা নিজের লেখে কিছু কিন্তু আমাদের সামনে উপস্থাপন করেননি, কিন্তু তিনি শুধু রেফারেন্সগুলো দিয়েছেন। এখন আমাদেরকে বুঝতে হবে যে এবং জানতে হবে যে সত্যতা কি, কারণ আমরা না জেনেই অযথা বিতর্ক তৈরি করতে পারি না। দেখেন, আমার কাছে একটা ওয়েবসাইটের একটা কাটিং আছে। এটা হচ্ছে তৎকালীন ভারত সরকার যারা
আমরা সবাই জানি মিত্রশক্তি যে আমাদের ছিলেন, মিত্র শক্তি হিসেবে কাজ করেছে এবং আমাদের যুদ্ধের মুক্তির সংগ্রামে কিন্তু অতপ্রাতভাবে তারা জড়িত ছিল এবং তারা আমাদেরকে সাহায্য করেছেন। তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইট, যেটাকে বলা হয় ভারত রক্ষক, এটা ভারত সরকারের অফিসিয়াল ভারত সরকারের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে তিনারা কি লিখছেন দেখা যাক। আই মেজর জিয়া রহমান at the declaration of independency and at the declaration of independency and I set up the People's Republic of Bangladesh has been established. At this declaration, I have taken the command as the temporary head of the republic. So এখানে কিন্তু জনাব তারেক রহমান তো একটা খুব খুব পরিষ্কার বিষয়, জনাব তারেক রহমান তো ভারতের ওয়েবসাইটে, যে ভারতের একটা অফিসিয়াল ওয়েবসাইটে তিনি এডিট করতে পারেন না। তো এটা আমাদের কাছে আসলে ক্লিয়ার। এখন আসলে আমরা কি যে অনেক সময় এই পেজটা কি দেখা যাবে ইন্টারনেটে গেলে? অবশ্যই দেখা যাবে। আপনি এখনই আপনাকে পেজের আপনাকে ওয়েবসাইটে না, আপনি শুধু গুগলে যে সার্চ দিলে পুরো পেজটা আপনি পাবেন খুব ইজিলি, যে কোনো সময় আপনি দেখে নিতে পারেন। তো মেইন থিং আসলে মূল প্রতিপাদ্য বিষয় আমি যেটা বলতে চাই, আমাদের সমস্যা হচ্ছে আমাদের দেশের একটা দল বা বিশেষ করে আপনি বলতে পারেন বাংলাদেশ আওয়ামী লীগ, তারা আসলে ইতিহাসকে এমনভাবে রাজনীতিকরণ করেছে যে জনাব তারেক রহমান আজকে সেই ইতিহাসকে সেই ভঙ্গুর ইতিহাসকে বা রাজনীতিকরণ থেকে বের করে আনার জন্য তরুণ প্রজন্মের কাছে একটা প্রকৃত তথ্য তুলে ধরছেন। এই ছাড়া আমি কিছু মনে করি না। আশা করি আমি বোঝাতে পারছি। ধন্যবাদ জনাব গায়ুস হোসেন আপনার কিছু তথ্যপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য। এখন আমি চলে আসতে চাই আশিক ইসলামের কাছে। আশিক ইসলাম, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে সম্প্রতি তারেক রহমান তার বক্তব্যে আরেকটি জিনিস সামনে নিয়ে এসেছেন, যে তিনি বলেছেন যে শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের যে ভাষণটা ছিলেন, এটাতে কোথাও শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দেননি। ইভেন ২৫শে মার্চেও শেখ মুজিব স্বাধীনতার কোনো ঘোষণা পত্র লিখেননি বা পাঠাননি চট্টগ্রামে, বা তিনি ঘোষণাটাই দেননি। আর তারেক রহমান এও বলছেন যে শুধু তিনি ঘোষণা দেননি সেটাই না, শেখ মুজিব ঘোষণাটা দিতে তিনি চানইনি, তিনি হয়তো অন্য কিছু চেয়েছিলেন। এই ব্যাপারটাতে আপনি কি বলবেন, বা আপনার বিশ্লেষণ কি, আপনি তারেক রহমানের বক্তব্য থেকে কি পেয়েছেন? ধন্যবাদ আপনাকে সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আসলে ইতিহাসের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আমাদের সবারই জানা দরকার। আসলে ৭ই মার্চ অথবা ২৫শে মার্চের স্বাধীনতার ঘোষণা নিয়ে যে তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে, এটা নিয়ে তর্ক বিতর্ক করার তেমন কিছু নেই। সম্প্রতি জনাব তারেক রহমান তিনি তার বিগত কয়েকটি বক্তব্য, এই বক্তব্যগুলোতে এবং তার সদ্য প্রকাশিত বইটিতে উনি কতগুলো গুরুত্বপূর্ণ রেফারেন্স ফুটিয়ে তুলেছেন। যেমন ধরেন শাহ মোয়াজ্জেম হোসেন, উনি একটি বই লিখেছেন, তো ওই বইটি আসলে আমার এখানে আছে। তো শাহ মোয়াজ্জেম হোসেন একটি বই লিখেছেন, বইটি বলছি বলবো, মানে বইটির নাম হচ্ছে বলছি বলবো। বইটির নাম হচ্ছে বলছি বলবো। তিনি তার এই বইটিতে, এই বইটির ৩৭ নম্বর পৃষ্ঠায় স্পষ্টভাবে বলেছেন, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। তিনি বলেছেন, ৭১-এর ৭ই মার্চ বঙ্গবন্ধু সোহরাওয়ার্দী উদ্যানে যে বক্তৃতা দিলেন তা যেমনি ছিল ঐতিহাসিক তেমনি তাৎপর্যপূর্ণ। তিনি বললেন বটে, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, কিন্তু ঘোষণা দিলেন না আনুষ্ঠানিকভাবে, শেষ করলেন জয় বাংলা জয় পাকিস্তান বলে। হ্যাঁ, তো এখন শাহ মোয়াজ্জেম হোসেন উনি আসলে কে ছিলেন? শাহ মোয়াজ্জেম হোসেন ছিলেন ছাত্রলীগের সভাপতি, মুক্তিযোদ্ধা, এবং সে তৎকালীন গণপরিষদের সরকারি দলের চিফ হুইপ। তো উনি যে মন্তব্যটি করেছেন, উনি যে এই যে বিষয়টি তুলে ধরেছেন, তো এটা তো আমাদের অবশ্যই আমরা তরুণ প্রজন্ম হিসাবে এটাকে আমরা গ্রহণ করতে পারি। তো এখান থেকে আমরা কি দেখলাম, শেখ মুজিবুর রহমান যা বলেছেন, তিনি কিন্তু তখনকার জনস্রোতের যে একটা আশা আকাঙ্ক্ষা ছিল সেটা তিনি কিন্তু মিট করেননি। তিনি কি করলেন, তিনি বলেছেন জয় বাংলা জয় পাকিস্তান,
এই দুইটা জিনিস দিয়ে সে বুঝিয়ে দিলেন, সে আপনার দুইটা পক্ষকে সে আসলে খুশি রাখলেন। হ্যাঁ, তো এখান থেকে দেখেন তাহলে আমরা কি বলতে পারি, উনি এই আপনার জনস্রোতের মধ্যে, আপনার এত হাজার হাজার শতাধিক মানুষের মধ্যে উনি এই কথাটা বলে, হ্যাঁ, মানুষের তখন যে একটা চাহিদা ছিল, ওনার মুখ থেকে শুনতে চাচ্ছিল যে আমরা স্বাধীনতার ঘোষণাটা শুনতে চাই, হ্যাঁ, এটা কিন্তু মানুষ শুনে নাই। তো এটা সে কি করলো, আলটিমেটলি মানুষের সাথে কিন্তু একটা প্রতারণা করলো। তারেক রহমানের রেফারেন্স থেকে আমি আপনাদেরকে আরেকটি রেফারেন্স দেখাতে পারি। অ্যাকচুয়ালি ওটা ওনার বইতে আছেন, আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি। সেটি হলো তারেক রহমানের সম্পাদিত জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট এবং স্বাধীনতার ঘোষক, এই বইটির পেজ নাম্বার 60-তে উনি তুলে ধরেছেন 1968 থেকে 69 সময়ের ঘোর দুঃসময়ে আওয়ামী লীগের হাল ধরেছিলেন আমেনা বেগম। তিনি ছিলেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সেই সময়। তো উনি 1976-এর 25শে অক্টোবর জাতীয় প্রেস ক্লাব আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেছেন, শেখ মুজিব স্বাধীনতা ঘোষণা করেছেন, এটা ঠিক নয়। 7ই মার্চ এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম বললেও একই বক্তৃতায় জয় বাংলা জয় পাকিস্তানও তিনি বলেছেন। এখানে সূত্র দেওয়া আছে, আমি সূত্রটা আপনাদের সামনে তুলে ধরতেছি। সূত্র সাপ্তাহিক বিচিত্রা, 5ম বর্ষ, সংখ্যা 23, 5/11/1976। উনি ওনার বইয়ের সেম পেজে আরেকটি রেফারেন্স উনি তুলে ধরেছেন। তিনি এখানে তুলে ধরেছেন, অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের 1996-এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ হাবিবুর রহমানের বাংলাদেশের তারিখ এই গ্রন্থের 38 পৃষ্ঠায় আছে, শেখ মুজিবুর রহমান 7ই মার্চের ভাষণের শেষে জয় বাংলা জিয়ে পাকিস্তান বলেছিলেন। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি যে এরকম আরো কিছু তথ্য জনাব তারেক রহমান তার সম্প্রতি ভাষণগুলিতে এবং তার সম্পাদিত বইটিতে উনি তুলে ধরেছেন। এর প্রতিফলন আমরা কি দেখতে পেরেছি? এর প্রতিফলন আমরা দেখতে পেরেছি আওয়ামী লীগের উচ্চতর কিছু নেতৃবৃন্দ তাকে পার্সোনালি তাকে অ্যাটাক করেছেন। অবশ্য সম্প্রতি আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা, বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা, এইচ.টি. ইমাম, তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি বলেছেন, রক্তপাতের আশঙ্কায় 7ই মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেননি। এটা এইচ.টি. ইমাম বলেছেন। এইচ.টি. ইমাম বলেছেন। সরি রাজ ভাই, আমি কি একটা জিনিস অ্যাড করতে পারি ওনার বক্তব্যের সাথে? দেখেন, এই এইচ.টি. ইমাম কিন্তু তৎকালীন সময়ে যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়, তখন কিন্তু আপনি জানেন যে খন্দকার মোস্তাক আহমেদের যখন সরকার গঠন করা হয়, সেই সরকারের শপথ পাঠ কিন্তু এই এইচ.টি. ইমামই কিন্তু তিনি পরিচালনা করেন। সো এটাও কিন্তু এটা আমাদের জানার বিষয় যে এইচ.টি. ইমাম কে ছিলেন। আমি আসলে 7ই মার্চের পর আরেকটা জিনিস যেটা না বললেই নয়, আপনি মানে তথ্যটা যে ভেরি অথেন্টিক, এই জিনিসটা আপনি বলতে চাচ্ছেন। তো আরেকটা জিনিস যে আসলে আমাদের বলা খুবই জরুরি যে 25শে মার্চ অনেকেই দাবি করেন শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। এই বিষয়ে যদি আমি আপনাকে পরিষ্কার করতে চাই, দেখেন আমার কাছে একটা বই আছে, বইটা ভেরি রিসেন্ট পাবলিশড হয়েছে, যেটা কিন্তু জনাব তারেক রহমান বক্তৃতার পর। সেখানে কিন্তু তাজউদ্দিন আহমেদ, যিনি ছিলেন তৎকালীন অস্থায়ী সরকারের প্রধানমন্ত্রী, এবং আপনি জানেন যে আওয়ামী লীগের একজন বড় নেতা হিসেবে আমরা তাকে চিনি, অনেক বড় নেতা ছিলেন, জি, তারই তনয়া শারমিন আহমেদ, তিনি একটা বই লিখেছেন। তার বইতে তিনি কিন্তু লিখেছেন, যখন তার পিতা জনাব তাজউদ্দিন আহমেদ শেখ মুজিবুর রহমানের কাছে যায় স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য, বারবার তিনি অনুরোধ করেন, তখনও কিন্তু তিনি স্বাধীনতার ঘোষণা দেন না। এবং তিনি কি বলেন প্রত্যুত্তরে, যে 27শে মার্চ হরতাল ডেকেছি, নাকে তেল দিয়ে ঘুমাও। এটা কি বইটা আছে? আমি আপনাকে দেখাতে পারি, আপনি যদি জানতে, আপনার রেফারেন্সের জন্য, সুবিধার্থের জন্য আমি দেখাই। বইটার আসলে এটা
59 পেজে আছে, যেটা এখানে তিনি বলতেছেন, তিনি আব্বুকে বলেন বাড়ি গিয়ে নাকে তেল দিয়ে ঘুমা, পরশুদিন হরতাল ডেকেছি। পরশুদিন মিন্স এখানে 27শে মার্চ। আচ্ছা। এরই পরবর্তী পৃষ্ঠায় দেখেন খুবই আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য তিনি দিয়েছেন, 60 পেজ নাম্বার 60। সেখানে তিনি কি লিখেছেন, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন, পূর্ব পরিকল্পনা অনুযায়ী আব্বু স্বাধীনতার ঘোষণা লিখে নিয়ে এসেছিলেন এবং টেপ রেকর্ডারও নিয়ে এসেছিলেন। বুঝেন, শুধু ঘোষণাপত্র না, টেপ রেকর্ডার তার কাছে রেডি হয়ে এসেছিলেন। রেডি হয়ে এসেছিলেন। তখন তার কি উত্তর? টেপে বিবৃতি দিতে বা স্বাধীনতার ঘোষণার স্বাক্ষর প্রদানে মুজিব কাকু অস্বীকৃতি জানান। কথা ছিল যে মুজিব কাকু স্বাক্ষরকৃত স্বাধীনতার ঘোষণা হোটেল ইন্টারকন্টিনেন্টালে অবস্থিত বিদেশি সাংবাদিকদের কাছে পৌঁছে দেওয়া হবে এবং তারা আন্ডারগ্রাউন্ডে গিয়ে স্বাধীনতার পরিচালনা করবেন। আব্বু বলেছিলেন, মুজিব ভাই, এটা আপনাকে বলে যেতেই হবে। কিন্তু তিনি কি বললেন? তিনি ইম্পোজ করছিলেন আর কি। তিনি কিন্তু তার উত্তরে তিনি কি বললেন দেখেন, এখানে লিখেছেন, মুজিব কাকু তখন উত্তর দিয়েছিলেন, এটা আমার বিরুদ্ধে দলিল হয়ে থাকবে। হোয়াট ডু ইউ মিন বাই দিস স্টেটমেন্ট? এর জন্য পাকিস্তানের আমাকে দেশদ্রোহের জন্য বিচার করতে পারেন। এখানে কি জিনিসটা ক্লিয়ার না? তিনি দেশদ্রোহী মিন্স কি? তিনি অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, যেখানে তিনি দেশদ্রোহিতার ভয় পেয়েছেন। শারমিন আহমেদের ভাষা হচ্ছে তিনি রিস্কটা নিতে চান না, হ্যাঁ, যদি তার বিরুদ্ধে মামলা হয় বা এরকম তিনি কিছু। যদি স্বাধীনতায় চায় তাহলে কেন রিস্ক নিতে পারবেন না 7 কোটি মানুষের জন্য? অপরদিকে জিয়াউর রহমান কি করেছে, এটা খুবই লক্ষণীয় বিষয়। তিনি কিন্তু নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটা আর্মি অফিসার থাকা অবস্থায় তিনি কিন্তু স্বাধীনতার যুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং বাংলার জনগণকে আহ্বান জানিয়েছে স্বাধীনতার ঘোষণার জন্য। এটা আসলে আমাদেরকে আজকের এই প্রজন্ম, এটা আমাদের উপলব্ধি করার বিষয়। ধন্যবাদ জাহিদ হোসেন আবার আরেকটি গুরুত্বপূর্ণ তথ্যের জন্য। এখন আমি চলে যাব ফাহমিদা মজিদের কাছে। ফাহমিদা মজিদ, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যতে তিনি বলেছেন যে শেখ মুজিব পাকিস্তানে পাসপোর্ট নিয়ে বাংলাদেশে গিয়েছিলেন। সো এটার আসলে প্রবলেমটাকে, যে এই জেনারেশনের একজন হয়ে আপনার কি মনে হয় যে পাকিস্তানের নাগরিক হয়ে তো অনেকেই যুদ্ধের পরে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে বাংলাদেশে গিয়েছিলেন, যারা পাকিস্তানে আটকে পড়েছিলেন। সো সমস্যাটা কোথায়? আপনার কি মনে হয় যে অবৈধ পাকিস্তানি পাসপোর্ট নিয়ে যে শেখ মুজিব বাংলাদেশে গেলেন, এটা আসলে প্রবলেমটা কি? আপনার কাছে কি মনে হয়, ব্যাপারটা কেমন মনে হয়? আসলে রাজীব ভাই, এখানে সমস্যাটা হচ্ছে, হ্যাঁ, অনেকেই পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসছে, কিন্তু অনেকের সাথে কিন্তু আমরা শেখ মুজিবুর রহমানের তুলনা করতে পারি না, কারণ তিনি একজন নেতা। বাংলার জনগণ তার কাছ থেকে অনেক কিছু আশা করেছিলেন, যে একজন দায়িত্বশীল, তার কাছ থেকে জনগণের আশা ছিল দায়িত্বশীল কিছু কাজ এবং দায়িত্বশীল কিছু কথা, কিন্তু শেখ মুজিবুর রহমান সেটা করেননি। এর প্রেক্ষিতে আমরা দেখি যে তিনি স্বাধীনতা যুদ্ধে তার মোটামুটি স্বাধীনতা, তিনি আসলে বাংলার স্বাধীনতা চাননি বাংলাদেশের। তিনি কে চেয়েছিলেন? তার মেইন লক্ষ্য ছিল তিনি হতে চাচ্ছেন প্রধানমন্ত্রী। কোন প্রধানমন্ত্রী? দ্বৈত পাকিস্তানের। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান, অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়া তার টার্গেট ছিল। তার যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বাংলাদেশের স্বাধীনতা যদি তার ইচ্ছাই থাকতো, সে কিন্তু পাকিস্তানি পাসপোর্ট গ্রহণ করে বাংলাদেশে আসতেন না। তিনি যখন লন্ডনে যান, তিনি প্রথমে পাকিস্তান থেকে লন্ডনে যান। তিনি তো আসলে পাকিস্তান থেকে প্রথমে লন্ডনে যান। লন্ডনে গিয়ে কিন্তু তিনি পাকিস্তানি পাসপোর্টটা ফেলে দিতে পারতেন বা তার কারণটা ব্যাখ্যা করতে পারতেন যে আমি এই কারণে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে এসেছি, আমি এখন আর এটা চাই না, এখন আমাকে তোমরা জাতিসংঘ ট্রাভেল ডকুমেন্ট বা আদার কোনো প্রসেস করে দাও যে আমি যেন আদার্স ডকুমেন্টে দেশে যাই। কিন্তু তিনি সেটা করেননি। তার বদলে তিনি কি করেছেন? তিনি 1972 সালে 10 জানুয়ারি বাংলাদেশে এসেছেন এবং পাকিস্তানি পাসপোর্ট সাথে নিয়েই তিনি আরেকটা কাজ করতে পারতেন। পাকিস্তানি পাসপোর্টটা কি তিনি পাকিস্তানি বানিয়েছিলেন নাকি তার আগে থেকে? হ্যাঁ, পাকিস্তানি পাসপোর্ট তিনি দেশে ফেরত আসার আগে পাকিস্তানের ছবি তুলে পাসপোর্টটা বানিয়েছিলেন। তার যদি বাংলাদেশ স্বাধীনতার প্রতি বিন্দুমাত্র মর্যাদা থাকতো, বিন্দুমাত্র মমত্ববোধ থাকতো, তাহলে তিনি এই কাজটা করতেন না কখনো। তিনি আরেকটা কাজ করতে পারতেন, তিনি যখন বাংলাদেশের এয়ারপোর্টে এসে পৌঁছালেন তখন তিনি পাসপোর্টটা ছুঁড়ে ফেলতে পারতেন, তিনি সেটাও করেননি। এরপর আমরা আরেকটা বিষয় দেখি যে তার কন্যা শেখ হাসিনা, বর্তমান প্রধানমন্ত্রী, তিনি প্রায় বলে থাকেন যে গোলাম আজম এবং আরো অনেকের কথা, তারা নাকি পাকিস্তানি পাসপোর্ট নিয়ে দেশে এসেছেন। কিন্তু আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে স্বয়ং তার পিতাই পাকিস্তানি পাসপোর্ট নিয়ে দেশে এসেছেন এবং সমগ্র জাতিকে ধোঁকা দিয়েছেন। আচ্ছা, যে শেখ মুজিব যে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে আসেন, এটার কোনো অথেন্টিক ইনফরমেশন আছে? হ্যাঁ, অবশ্যই। এটা তো লাস্ট বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে তিনি, কিন্তু তিনি এটা তার নিজের কোনো তথ্য দেননি। তিনি খুব অথেন্টিক একটা সোর্স থেকে বলেছেন। সেই সোর্সটা ছিলেন ডক্টর কামাল হোসেন, যাকে এক নামে সবাই চিনে আমাদের বাংলাদেশে। তিনি তৎকালীন সময় শেখ মুজিবুর রহমানের খুবই ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং বাংলাদেশের প্রথম সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন তার একটি সাক্ষাৎকার দিয়েছিলেন দৈনিক
দৈনিক সাপ্তাহিকে 2008 সালের 10 অক্টোবর তিনি সেই সাক্ষাৎকারে বলেন যে শেখ মুজিবুর রহমান পাকিস্তানি পাসপোর্ট সাথে করে বাংলাদেশে আসেন। এই সাক্ষাৎকারটা আমি তারেক রহমানের বইতে দেখাতে পারবো। ওনার বইতে 75 পেজে মেবি আছেন, 75 পেজে এই যে দৈনিক সাপ্তাহিকের যে সাক্ষাৎকারটা এখানে তুলে দেওয়া হয়েছে। এবং এখানে তিনি বলেছেন কি, ডাক্তার কামাল হোসেন 2010 সালে 28 অক্টোবর সাপ্তাহিক পত্রিকায় একটি সাক্ষাৎকার দিয়েছেন। ওই সাক্ষাৎকারে ডক্টর কামাল জানান শেখ মুজিব বাংলাদেশে ফেরেন পাকিস্তানি পাসপোর্ট নিয়ে। তো এরপরে আসলে আমাদের আর কিছু কামাল হোসেনের মুখের কথা, এরপরে তো আমাদের দ্বিতীয় কোনো সোর্স খোঁজার প্রয়োজন হয় না। এখনো জীবিত আছেন, অর্থাৎ চাইলে আপনারা তাকে জিজ্ঞেস করতে আসলে পারেন। অনেক কিছু ব্যাপার আছে যে তারেক রহমান কিছু, আমি নিজেও বইটি পড়েছি এবং বক্তব্য দেখেছি যে কিছু তথ্য আসলে দিয়েছেন যারা এখনো জীবনকালীন হ্যাঁ, অবস্থায় মানে আছে। এটা হচ্ছে- তো আপনারা যদি আসলে বেশিরভাগ মানুষই এখনো জীবিত আছে, যেমন কে এম শফিউল্লাহ বলেন, সুবেদ আলী আর ভুইয়া এমন বলেন। কিছু তথ্য যে আপনাকে আবার মানে এমন কিছু রেফারেন্স যে আপনাকে সেকেন্ড রেফারেন্স খুঁজতে হচ্ছে না, এক রেফারেন্সে আপনার যথেষ্ট আমাদের যে পাকিস্তানি পাসপোর্টের বিষয়। আসলে আমরা যারা তরুণ প্রজন্ম আছে এখানে, আমাদের ইচ্ছা কি আমরা দেশটাকে সঠিক পথ থেকে পরিচালনা করব, কিন্তু এই জন্য আমাদের প্রয়োজন সঠিক ইতিহাসটা জানা। আমরা কিন্তু বরাবরই ভুল ইতিহাসের মধ্য দিয়ে আসছি। এই জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ জানাই, তাকে অসংখ্য সাধুবাদ জানাই যে তার কিছু সঠিক এবং সত্যি তথ্য আমাদের সামনে উপস্থাপনের জন্য। আরেকটা কথা অ্যাড করতে চাই, আজিজ ভাই যদি একটু সময় দেন আমাকে। ঠিক আছে, অসুবিধা নেই, আপনি বলুন। জাহিদ ভাইয়ের কথার সাথে আমি আরেকটা কথা অ্যাড করতে চাই। আমি রিসেন্টলি গতকালে একটা পত্রিকা এসেছে, আমি জিনিসটা নোট করে এনেছি। গতকালের পত্রিকায় বাংলাদেশের যে বর্তমান সরকারি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে মন্ত্রী, তার নাম হচ্ছে আসাম মোজাম্মেল হক, তিনি বলেছেন তার বক্তৃতাতে যে জিয়া রহমান যে স্বাধীনতার ঘোষণা দিয়েছে সেটা তর্কের খাতিরে সেটাও না হয় মানলাম, সে প্রথম প্রেসিডেন্ট সেটাও মানলাম, কিন্তু তাহলে এই 25শে মার্চ থেকে 17 এপ্রিল মানে অস্থায়ী সরকার মুজিবনগর সরকার গঠনের আগ পর্যন্ত এই 22 দিন জিয়া রহমান প্রেসিডেন্ট থাকাকালীন অবস্থার প্রেসিডেন্ট হিসেবে কি দায়িত্ব পালন করেছেন? তাহলে এটা তো মানে আরেকটা তারা স্বীকার করে নিচ্ছে ডিফারেন্ট প্রশ্ন, কিন্তু ডিফারেন্ট একটা প্রশ্ন, সে কিন্তু মেনে এই নিলেন যে প্রশ্নের মাঝে মেনে নিয়েছেন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং প্রথম প্রেসিডেন্টও ছিলেন। আচ্ছা, আসলে ব্যাপারটা এটা কি হচ্ছে রিসেন্টলি মানে গতকাল গতকাল এসেছেন। হ্যাঁ, আসলে যেটা সত্য ঘটনা হচ্ছে কি, সত্য যেটা সেটা প্রকাশ হবেই, সেটা মানুষ মানতে বাধ্য। সত্য কখনো চাপা থাকে না, সত্যি ঘটনা বের হয়ে যাবে। থ্যাংক ইউ ফাহমিদা মজিদ, আপনার অত্যন্ত গোছানো এবং সুন্দর বক্তব্যের জন্য। এখন আমি চলে যাব শেখ নাসিরউদ্দিনের কাছে। শেখ নাসিরউদ্দিন, আপনার কাছে আমার পরের প্রশ্নটি যেটা রয়েছে সেটা হচ্ছে, তারেক রহমান সম্প্রতি তার বক্তব্যে সবচেয়ে বেশি চাঞ্চল্যকর যে বক্তব্য যে দিয়েছেন সেটি হচ্ছে তিনি শেখ মুজিবকে অবৈধ প্রধানমন্ত্রী বলেছেন। সো এখন এতদিন পরে যে এই কথাটা চলে আসলো যে শেখ মুজিব ছিল অবৈধ প্রধানমন্ত্রী, আর তার যে ব্যাখ্যাটা, এই বিষয় নিয়ে আপনি কি ভাবছেন বা আপনার কি মনে হয় আসলে এই কথাটার সত্যতা বা ভিত্তিটা কি? ওয়েল, থ্যাংকস রাজীব ভাই, আপনি আমাকে সম্প্রতি সময় খুব আলোচিত একটা বিষয়, যেটা নিয়ে আমরা ইয়াং জেনারেশন যারা আছি তারা সবাই এটা নিয়ে চিন্তা করি। 1971 সালে 10 এপ্রিল বাংলাদেশ তখন কোনো সংবিধান ছিল না। সংবিধান না থাকলে তখন অস্থায়ী সরকারের গঠন হয়েছিল। ওই সরকারে একটা খসড়া তৈরি করছিল। ওই সরকারের খসড়ার ভিতরে ওখানে মেনশন করা ছিল শেখ মুজিবুর রহমান যখন দেশে আসবেন তখন উনি বাংলাদেশের অস্থায়ী প্রেসিডেন্ট হবেন। কিন্তু দেখেন, শেখ মুজিবুর রহমান যখন দেশে ব্যাক করলেন 10 জানুয়ারি 1972 সালে, উনি যে খসড়া ছিল উনি ওটাকে তোয়াক্কা না করে উনি সেটা কেটে দিয়ে 2-1 দিনের ভিতরেই উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হলেন। দেখেন, এটা একটা স্বেচ্ছাচারিত আমার মতে। কারণ একটা দেশে আসলেন একজন মানুষ, আসার পরে দেশের একটা ল আছে, এটাকে না তোয়াক্কা করে উনি জাস্ট ওনার মতো করে স্বেচ্ছাচারিত করলেন। এটা জিনিসটা খুবই অড দেখায় এবং ওনার মতো নেতার কাছে এটা আশা করা যায় না। আর একটা জিনিস দেখেন, উনি যখন আমাদের বাংলাদেশে ব্যাক করলেন 1972 সালে 10 জানুয়ারি, তখন উনি ওখানে পাকিস্তানে উনি ছবি তুলে পাসপোর্ট করে বাংলাদেশে ব্যাক করেন। ওনার কি এটা দরকার ছিল না? বাংলাদেশ অলরেডি স্বাধীন হয়ে গেছে, উনি বাংলাদেশে আসতে পারতেন, জাতিসংঘের ট্রাভেল ডকুমেন্ট নিয়ে দেশে আসতে পারতেন, অথবা যখন দেশে আসলেন তখন উনি এয়ারপোর্টে পাসপোর্টে ছুরি ফেলে দিয়ে বাংলাদেশে পাসপোর্ট করতে পারতেন। উনি তা না করে উনি একটা ভিন দেশের নাগরিক হিসেবে কিভাবে বাংলাদেশে এসে উনি প্রধানমন্ত্রী হন। তো এটা তো আসলে সে, আমার মনে হয় সে নাগরিক হওয়ার যোগ্যতা রাখে না তখন, কিন্তু সে সেটা না করে সে প্রধানমন্ত্রী হলেন। মানে শেখ মুজিব প্রধানমন্ত্রী হয়েছে তখন ওই পাকিস্তানি পাসপোর্টটা রাখা অবস্থায়? অবশ্যই, ডেফিনেটলি, হ্যাঁ, উনি তো চেঞ্জ করেনি, কিন্তু সে বাংলাদেশের পাসপোর্ট তখন নেননি, আমরা সবাই জানি। তো এই জিনিসগুলো আমরা বুঝছি। আর দেখেন, শেখ মুজিবুর রহমান কিন্তু স্বাধীনতা যুদ্ধ করেন নাই, ওনার ফ্যামিলিও কিন্তু কখনো আমরা দেখি নাই ওনার ফ্যামিলি যুদ্ধতে ইনভলভ ছিল কিংবা
কোনো ফ্যামিলির কোনো সদস্যকে আমরা দেখি নাই। ইভেন পাকিস্তানটা তার ফ্যামিলি পাকিস্তানের কাছ থেকে ভাতাও পাইছে আমরা জানি। আচ্ছা, তো সব মিলে কিন্তু তার সাথে কিন্তু একটা দেখেন আমরা এখানে এইভাবে আমি বুঝতে পারি যে তার সাথে পাকিস্তানের একটা সম্পর্ক ছিল এবং সেই লিয়াজুল মেনটেন করে সে অ্যারেস্ট হয়েছিল এবং সেইভাবে দেশে আসছে। জনাব নাসিরউদ্দিন, আসলে আমার প্যানেলের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের মূল্যবান সময় পড়াশোনার মাঝে ব্যয় করে আজকে আমাদের এই অনুষ্ঠানে এসেছেন। প্রিয় দর্শক, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্য। আমরা চেষ্টা করব যে আমাদের বাংলাদেশের সাম্প্রতিক কিছু ইস্যু নিয়ে আমরা ঘুরে ফিরে আসবো আপনাদের কাছে আমাদের বিভিন্ন উপস্থাপনা নিয়ে। আর আপনারা জানলেন আজকের অনুষ্ঠান থেকে আমরা বুঝতে পারলাম যে বাংলাদেশের ইতিহাস আসলে ইতিহাস 40 বছর 43 বছর এইটা একটা বিগ টাইম ডিল, এটা কোনো ডিল না যে 40 বছর পরে ইতিহাস জানা যাবে না। এই যে কোনো ঘটনা ঘটার পরে মূলত আমরা ইতিহাসটা কিন্তু আসলে সময় নিয়ে জানতে পারি, খুঁটিনাটি ব্যাপারগুলো বের হয়ে আসে। আজকে তারেক রহমান যে বক্তব্যগুলি পুরো জাতির সামনে তুলে ধরেছেন এবং তিনি তার বইটিতে প্রথম কয়েক পাতা পরেই তিনি বলেছেন যে তিনি এখানে চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছেন এবং তিনি তার এই গবেষণা বাংলাদেশের মুক্তিযুদ্ধ ইতিহাস নিয়ে যে গবেষণালব্ধ তথ্যগুলি এগুলি আমাদের প্রজন্মের মাঝে তিনি তুলে ধরেছেন। এক্ষেত্রে আমরা উপকৃত হয়েছি যেন আজকে আমরা মুক্তিযুদ্ধের সম্বন্ধে বিভিন্নভাবে বিভিন্ন কথা শুনে থাকি, কিন্তু এই যে পয়েন্টগুলি তিনি দিয়েছেন, রেফারেন্সগুলি তিনি তুলে ধরেছেন, এগুলি আমরা বই পুস্তক পড়ে বা রেফারেন্সগুলির গভীরে গিয়ে আমরা এই তথ্যগুলিকে জানবো এবং সামনের দিকে আমাদের বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালিত করার জন্য আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটি তরুণের উচিত যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটাকে জানা এবং তাদের মেধা এবং তাদের চিন্তা শক্তি দিয়ে বিশ্লেষণ করা। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।